সালাম ভয়েস দেখা সমস্ত বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কোনো এক দেশে এক অত্যন্ত দয়ালু এবং গরিব পরওয়ার বাদশাহ রাজত্ব করতেন। সেই বাদশাহ ছিলেন খুবই মুখলিস এবং খোদাভীরু। তার নাম ছিল সালমান বাদশাহ। তার প্রজারা তাকে খুব পছন্দ করত। বাদশাহ গরিব মানুষদের সব রকম খেয়াল রাখতেন এবং তাদের প্রতিটি সুখ দুঃখে সামিল হতেন। এই কারণেই তিনি জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সালমান বাদশার এক ব্যক্তির সাথে গভীর বন্ধুত্ব ছিল এবং সেই ব্যক্তিটি ছিল একজন খুব গরিব মানুষ, যে ভিক্ষা করে নিজের এবং নিজের স্ত্রী সন্তানদের পেট চালাত। এই ফকিরের নাম ছিল ইয়াকুব। বাদশাহ প্রতিদিন ফকিরের সাথে জঙ্গলে শিকার করতে যেতেন। ফকির বাদশার ঘোড়ার সাথে সাথে পায়ে হেঁটে দৌড়াত। সন্ধে পর্যন্ত বাদশাহ শিকার খেলতেন এবং ফকির শিকার করা পশু ও পাখিদের সংগ্রহ করত। শেষে বাদশাহ তাকে শিকার করা জিনিসের সংখ্যা জিজ্ঞেস করতেন এবং তারপর তারা দুজনেই মহলের দিকে রওনা হতেন। মহলের কাছে পৌঁছে ফকির বাদশাকে শেষ সালাম জানাত এবং তারপর সে শহরে খয়রাত চাইতে চলে যেত। যেহেতু সন্ধে থেকে রাত ঘনিয়ে আসত, তাই সে কোথাও খয়রাত পেত আর কোথাও তাকে ফিরিয়ে দেওয়া হতো। দেরি রাতে যখন সে নিজের কুঁড়েঘরে পৌঁছাত, তখন তার বাচ্চারা খিদে ছটফট করত। তার স্ত্রী তাকে বকাঝকা করত যে সে বাদশার বন্ধুত্বে নিজের মাসুম বাচ্চাদের ভুলে গেছে এবং তারা খিদে চিৎকার করছে, কিন্তু সে কোনো পরোয়া করত না। আজও যখন ইয়াকুব ফকির নিজের কুঁড়েঘরে পৌঁছাল, তখন তার নজর তার ঘুমন্ত বাচ্চাদের ওপর পড়ল। তারপর সে তার স্ত্রীকেও দেখল যে একপাশে চট পেতে বসে মুখ ভার করে বসে আছে। ইয়াকুব বুঝে গেল যে তার স্ত্রী রাগে ফেটে পড়ছে। বাচ্চাদের তুলে খাবার খাইয়ে দাও। সে নিজের ঝোলাটি তার সামনে রেখে আস্তে করে বলল, এর কি দরকার? তার স্ত্রী রুক্ষ স্বরে বলল, এখন ওরা সকালেই জাগবে। তুমি গিয়ে বাদশার সাথে বন্ধুত্ব নিভিয়ে এসো। তুমি তো এমনিতেই রেগে যাচ্ছ। শেষ পর্যন্ত তিনি তো বাদশাহ। তোমার জন্য এটাই কি যথেষ্ট নয় যে তোমার স্বামী বাদশার বন্ধু? ইয়াকুব নরম স্বরে বলল, তোমার তো গর্ব হওয়া উচিত যে বাদশাহ অন্য আমিরদের ছেড়ে একজন গরিব ফকিরের সাথে বন্ধুত্ব করেছেন। চাই ফকিরের ছেলেমেয়েরা খিদে মরে যাক। তার স্ত্রী তিক্ত সুরে বলল, বাদশা বন্ধুত্ব তো তোমার সাথে করেছেন, কিন্তু কখনো এই খেয়াল করেননি যে নিজের ফকির বন্ধুর সাহায্য করি। অন্যদের তো তিনি জায়গির বকশিস দেন, কিন্তু তার তোমার কথা কখনো মনে আসে না কেন? নিজে তো ঘোড়ায় সাওয়ার হয়ে শিকার খেলেন, আর এই গরিবকে পায়ে হেঁটে দৌড়াতে হয়। এই বলে সে বাচ্চাদের জাগাতে লাগল এবং ইয়াকুব গভীর চিন্তায় পড়ে গেল যে আমার স্ত্রীর কিছু কথা তো সত্যি, কিন্তু আমার আল্লাহর উপর ভরসা আছে, যিনি দুনিয়ার প্রতিটি প্রাণীকে খাদ্য যোগান দেন এবং প্রত্যেকের সৃষ্টিকর্তা ও মালিক। দৈবক্রমে সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং তারপর দ্রুত বৃষ্টি শুরু হল। মুষলধারে বৃষ্টি আর তেজ বাতাস তুফানি রূপ ধারণ করতে দেরি হল না। ফকির এবং তার স্ত্রী সন্তানরা সবাই ঘুমাচ্ছিল। হঠাৎ এক বিকট আওয়াজ হল এবং ফকিরের চোখ খুলে গেল। তার স্ত্রী সন্তানরাও জেগে উঠল। আসলে সেই আওয়াজটি ছিল ফকিরের কুঁড়েঘরের একটি দেওয়াল ধসে পড়ার। সকাল পর্যন্ত বৃষ্টি হতে থাকল এবং শেষ পর্যন্ত থেমে গেল। ফকির তার স্ত্রীকে নিয়ে সেই ভাঙা দেওয়াল মেরামত করতে লাগল। তার স্ত্রী তাকে সাহায্য করছিল। দুজনের হাতি কাদা মাটিতে মাখামাখি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই সালমান বাদশাহ ঘোড়ায় সাওয়ার হয়ে সেখানে পৌঁছে গেলেন। বাদশাহ ফকিরকে আওয়াজ দিলেন, ইয়াকুব। ইয়াকুব আদবের সাথে বলল। বাদশাহ বলল, চলো শিকারে যাই। আমি যেতে পারব না। ইয়াকুব যখন জবাবে জানালো, বাদশাহ অবাক হয়ে বলল, আজ পর্যন্ত তো তুমি কখনো অস্বীকার করনি। হ্যাঁ জাহাপনা, আজ আমার বুদ্ধি হয়েছে। আমি গরিব মানুষ, সন্ধ্যায় শিকার থেকে ফিরে আসি এবং তারপর ভিক্ষা করতে যাই। আমার বাচ্চারা খিদে কাতর হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনার কথা তো আলাদা। শিকার থেকে ফিরে এসে বিলাসিতায় মগ্ন হয়ে যান, কোনো পরিশ্রম করতে হয় না। বাদশার মনে ইয়াকুবের কথাগুলো খুব গভীর প্রভাব ফেলল এবং তার চোখও অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি ঘোড়া থেকে নামলেন এবং ইয়াকুবের সামনে গিয়ে দাঁড়ালেন। বন্ধু, আমি খুব লজ্জিত। আমি আজ পর্যন্ত তোমার খেয়াল রাখিনি, কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে তোমার বন্ধুত্বের হক আদায় করেছ। তোমার আজকের কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। তুমি অনেক মহান, অনেক ধৈর্যশীল। বন্ধু, তুমি আমায় মাফ করে দাও। বাদশাহ কথাগুলো বলে ইয়াকুবের সামনে হাত জোড় করলেন। ইয়াকুব যখন বাদশার এই পরিবর্তন দেখল, সে বাদশার হাত দুটিকে চুমু খেল এবং বলল, জাহাপনা, মহান তো একমাত্র খোদা, আমি তো তার অতি নগণ্য বান্দা।
আপনি আমায় মিছিমিছি লজ্জিত করছেন, বরং মাফি তো আমার চাওয়া উচিত যে আমি আজ আপনার সাথে শিকারে যেতে অস্বীকার করেছি। ইয়াকুব, তুমি কত বুদ্ধিমান এবং সবরকারী মানুষ, বাদশাহ বললেন এবং ইয়াকুবকে বুকে জড়িয়ে নিলেন। ফকিরের স্ত্রী কুঁড়েঘরের দেয়ালের আড়াল থেকে সব দেখছিল। সে দুই বন্ধুকে দেখে হাসতে লাগল। এখন তুমি আমার সাথে এসো, বাদশাহ ইয়াকুবকে বললেন এবং তারপর তাকে নিজের ঘোড়ার পেছনে বসিয়ে নিলেন। তিনি ঘোড়াটি শাহী মহলের দিকে ঘুরিয়ে দিলেন। লোকেরা দেখল যে ফকিরটি প্রতিদিন তাদের কাছে ভিক্ষা চাইত, সে কাদা মাখা হাতে বাদশার সাথে বসে মহলের দিকে যাচ্ছে। লোকেরা খুব অবাক হল। বাদশাহ ইয়াকুবকে সোজা মহলে নিয়ে গেলেন। তারপর তিনি ২-৩ জন গোলামকে ডাকলেন এবং ইয়াকুবকে শাহী পোশাক পরিয়ে দিতে বললেন। বাদশাহ গোলামকে হুকুম দিলেন এবং ইয়াকুব গোলামের সাথে চলে গেল। এরপর বাদশাহ এক উজিরকে ডাকলেন এবং তাকে হুকুম দিলেন, যাও এবং ইয়াকুবের স্ত্রী সন্তানদের নিয়ে এসো, তাদের জন্য পাশের মহলের সব রকমের ব্যবস্থা করে দাও। যদি এখানে তাদের কোনো কষ্ট হয় তবে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। তাদের জন্য এমন পোশাক তৈরি করো যেমনটা আমার স্ত্রী সন্তানদের থাকে। খুব ভালো জাহাপনা, আপনার হুকুম পুরোপুরি পালন করা হবে, উজির মাথা নত করে বলল এবং কামরা থেকে বেরিয়ে এলো। ১ ঘণ্টার মধ্যে ফকির ইয়াকুব ও তার বাড়ির লোকদের ভাগ্য বদলে গেল। তার স্ত্রী সন্তানরা শাহী পোশাকে মহলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। এরপর বাদশাহ ইয়াকুবকে বললেন, এখন তো খুশি, এখন তো তোমার উপার্জনের চিন্তা নেই। খোদা আপনার হায়াত দীর্ঘ করুন জাহাপনা, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। ইয়াকুব বিনীত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, ওসব কথা ছাড়ো, এখন চলো শিকারে। বাদশাহ চেয়ার থেকে উঠে বললেন। তারা দুজন মহলের বাইরে এলেন, যেখানে ২ গোলাম ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিল। বাদশাহ ও ইয়াকুব ঘোড়ায় সাওয়ার হলেন এবং একদিকে রওনা দিলেন। শীঘ্রই তারা শহরের বাইরে চলে এলেন। তাদের ঘোড়া দ্রুত গতিতে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছিল। শীঘ্রই তারা জঙ্গলে পৌঁছে গেলেন। ২ বন্ধু শিকার করতে শুরু করলেন। সেদিন তারা প্রচুর শিকার পেলেন। যখন ৩-৪ ঘণ্টা কেটে গেল, বাদশার খুব তেষ্টা পেল। বাদশাহ ইয়াকুবকে বললেন, আমার খুব তেষ্টা পেয়েছে, কোথাও থেকে জল খুঁজে আনো। আচ্ছা আলিজা, ইয়াকুব বলল, এবং তারপর সে বাদশাকে সেখানেই রেখে একদিকে চলে গেল। অনেকটা সময় জঙ্গলে ঘোরার পর সে এক জায়গায় জল পেয়ে গেল। এটি একটি পুকুর ছিল, যার চারপাশে পাথরের বাঁধানো ঘাট ছিল। জল দেখামাত্রই ইয়াকুবের তেষ্টা বেড়ে গেল। সে ঘোড়া থেকে নেমে জলে হাত দিল। জল ছিল অত্যন্ত স্বচ্ছ এবং ঠান্ডা। ইয়াকুব আজলা ভরে জল নিল এবং যেই সে জল খাওয়ার জন্য ঝুঁকল, তার বাদশার কথা মনে পড়ে গেল, যাকে সে তৃষ্ণার্ত অবস্থায় দূরে ফেলে এসেছে। সে মনে মনে ভাবল যে আমি যদি আগে জল খেয়ে নিজের তেষ্টা মেটাই তবে তার নিমক হারামি ও স্বার্থপরতা হবে। আগে আমার মালিকের তেষ্টা মেটা উচিত, তারপর আমি খাব। এই ভেবে সে জল খাওয়ার ইচ্ছা ত্যাগ করল এবং পুকুরের পাড় থেকে উঠে দাঁড়াল। হঠাৎ তার নজর পুকুরের পাথুরে পাড়ে তৈরি একটি ছবির ওপর পড়ল। সে অবাক হয়ে গেল। সেই ছবিটি ছিল কোনো এক মেয়ের, যাকে রাজকন্যা মনে হচ্ছিল। ইয়াকুব আজ পর্যন্ত সেই ছবির চেয়ে সুন্দর মেয়ে কোথাও দেখেনি, এমনকি শাহী খানদানেও এত সুন্দর মুখ তার নজরে পড়েনি। ছবির মেয়েটি অত্যন্ত রূপবতী এবং হাসিন ছিল। ইয়াকুব ভাবল যে আমার কাছে কোনো পাত্র নেই যে বাদশার জন্য জল নিয়ে যাব, আর যদি বাদশাকে এখানে নিয়ে আসি তবে তিনি ছবি দেখামাত্রই এই ছবির মেয়ের প্রেমে পড়ে যাবেন। কোনোভাবে ছবিটিকে লুকিয়ে ফেলা দরকার। এই ভেবে সে পুকুর থেকে কিছুটা মাটি ভিজিয়ে কাদা তৈরি করে ছবির ওপর এমনভাবে লাগিয়ে দিল যে ছবিটি ঢেকে গেল। এই কাজ শেষ করে সে বাদশাকে ডাকতে চলল। যেই সে বাদশার কাছে পৌঁছল, বাদশা তাকে জিজ্ঞেস করলেন, কি ভাই, জল কি মিলল? আমার গলা তো কাঠ হয়ে গেছে। ইয়াকুব আদবের সাথে জবাব দিল, জলের একটি পুকুর খুঁজে পেয়েছি আলিজা, যা এখান থেকে কিছুটা দূরে, আমি আপনাকে নিতে এসেছি। শিগগিরই তারা সেই পুকুরে পৌঁছে গেলেন। সেখানে বাদশা প্রাণ ভরে জল খেলেন। ইয়াকুবও তার তেষ্টা মেটাল এবং ঘোড়াদেরও জল খাওয়াল। বাদশা বললেন, ইয়াকুব, জল খুব ঠান্ডা এবং মিষ্টি, আমার মনে হয় এখানে ১-২ ঘণ্টা কাটানো উচিত। হঠাৎ বাদশার নজর সেই পাথরের ওপর পড়ল, যেখানে কাদা মাখানো ছিল। আলিজা, এতে আমাদের কি ক্ষতি? যদি কাদা লেগে থাকে তবে থাক না। ইয়াকুব ঘাবড়ে গিয়ে বলল, না বন্ধু, এটা আমার ভালো লাগছে না। বাদশা বললেন এবং আজলা ভরে ভরে জল পাথরের দিকে ছুটতে লাগলেন। কিন্তু এখন তো আর তিনি জোর করে বাদশাকে আটকাতে পারতেন না। বাদশা যেমন যেমন জল ছিটাচ্ছিলেন, কাদা সরতে থাকল এবং শেষে সেখান থেকে এক নিহায়ত সুন্দর চেহারা ফুটে উঠল। বাদশা সেই ছবি দেখে অবাক হয়ে গেলেন। তার কল্পনাতেও ছিল না যে নির্জন জঙ্গলে পুকুরের পাড়ে
এত সুন্দর মেয়ের ছবি দেখা যাবে। ওদিকে ইয়াকুব ভাবছিল, গেল, এবার তো উনি প্রেমে পড়ে গেছেন এবং এখন এর জন্য জেদও করবেন। ইয়াকুব, এই ছবির মেয়েটি অত্যন্ত সুন্দর এবং পরমা সুন্দরী, আমি একে হাসিল না করে ফিরে যাব না। ইয়াকুবের তো হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবতে লাগল যে খুব বিপদে পড়লাম, আমার ভুল হয়েছে যে একে এখানে নিয়ে এলাম। আলিজা, জানি না কোন বেকুব এই ছবি বানিয়ে রেখেছে আর আপনি সত্যি সত্যি এর প্রেমে পড়ে গেলেন। দয়া করে হোশে আসুন, ইয়াকুব বাদশাকে বুঝিয়ে বলল। না ইয়াকুব, আমি এই মেয়েকে না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়ব না। তুমি যদি আমার সাথ ছাড়তে চাও তবে চলে যেতে পারো, আমার তোমার উপর কোনো অভিযোগ থাকবে না। বাদশা নিজের ফয়সালা শোনালেন। এ কেমন করে হয় আলিজা যে আপনাকে এই জঙ্গল একা ফেলে যাব? এখন যতক্ষণ না আপনি নিজে ফিরে যাওয়ার কথা বলবেন আমি ফিরে যাব না। তোমার কাছে আমার এটাই আশা ছিল। ইয়াকুবের পিঠ চাপড়ে বাদশাহ হেসে বললেন, যাও, এবার খাওয়ার ব্যবস্থা করো, আমার খিদে পাচ্ছে, সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ইয়াকুব বলল, খুব ভালো আলিজা। তারপর সে শাহী পোশাক খুলে ঘোড়ার থলিতে রাখল, কারণ নিচে সে ফকিরদের পোশাক পরেছিল, সেই পোশাক যা সে আগে পরত এবং ভিক্ষা করতে যেত। এখন যেহেতু তারা অন্য কোনো দেশের সীমানায় ছিলেন এবং কাছের শহর থেকে তাকে রুটি আনতে হতো, তাই সে ভিক্ষা করাই শ্রেয় মনে করল। সে ঘোড়া নিয়ে শহরের দিকে রওনা হয়ে গেল। ফকির চলে যাওয়ার পর বাদশাহ চাদর বিছিয়ে সেখানেই শুয়ে পড়লেন এবং তারপর ছবির দিকে মুখ করে তাকে দেখতে লাগলেন। মেয়েটির ছবি তাকে খুব প্রভাবিত করেছিল এবং তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাদশার মনে বাড়তে থাকল। তিনি ভাবছিলেন যে যদি এই মেয়েটি মিলে যায় তবে তিনি একে বিয়ে করবেন। কিছুক্ষণ পর বাদশাহ জলের মধ্যে ঢেউ উঠতে অনুভব করলেন। বাদশাহ অবাক হলেন যে বাতাসও বইছে না এবং জলের ওপর কিছু ভাসছেও না। তবে এই ঢেউ কেমন করে উঠছে? হঠাৎ তিনি কোনো কিছুর আওয়াজ শুনতে পেলেন। বাদশাহ এক ঝটকায় উঠে বসলেন এবং এদিক ওদিক দেখতে লাগলেন। তারপর তার নজর পুকুরের পাড়ের দিকে গেল। পুকুর থেকে এক মোটা সোটা এবং লম্বা অজগর বেরুচ্ছিল। তার মুখ দিয়ে আগুনের শিখা বেরুচ্ছিল। যখন সেটি পুরোপুরি পুকুর থেকে বাইরে এলো, বাদশাহ অবাক হয়ে গেলেন, কারণ অজগরটি পুরো 20 ফুট লম্বা ছিল এবং বাদশাহের আগে এত লম্বা, মোটা এবং ভয়ঙ্কর অজগর কখনও দেখেননি। বাদশাহ তখনই খাপ থেকে তলোয়ার বের করলেন এবং খোদার নাম নিয়ে অজগরের উপর হামলা করলেন। প্রথম কোপটি সফল হল এবং অজগরের দেহের 2 টুকরো হয়ে গেল। বাদশাহ সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোপ দিয়ে অজগরের মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। যেই অজগরের মাথা আলাদা হল, অজগরের মুখ থেকে একটি বড় মুক্তো বেরিয়ে মাটিতে পড়ে গেল এবং এরপর অজগরের দেহের কাটা অংশগুলো নিজের আসল রূপ বদলাতে শুরু করল। 1 মিনিট পর বাদশার সামনে অজগরের বদলে এক বিশালাকার দৈত্যের লাশ পড়েছিল, যার 4 টুকরো হয়ে আছে। মাথার চুল অল্প কিছু ছিল, কিন্তু তার ভয়ঙ্কর চোখ দুটো অঙ্গারের মতো লাল হয়ে জ্বলছিল। তার মুখ বিভৎসভাবে খোলা ছিল এবং লম্বা লম্বা দাঁত বাইরে বেরিয়েছিল। হঠাৎ বাদশার নজর সেই মুক্তোর ওপর পড়ল, যা দৈত্যের মুখ থেকে বেরিয়েছিল। বাদশা মুক্তোটি তুলে নিলেন। মুক্তোটি ডিমের মতো বড় ছিল, কিন্তু তাতে মাটি লেগে গিয়েছিল। বাদশা ভাবলেন যে এই মুক্তোটি তিনি নিজের মুকুটে লাগাবেন। এই ভেবে তিনি পুকুরের পাড়ে এলেন যাতে মুক্তোটি ধুয়ে নিতে পারেন। যেই তিনি মুক্তোটি ধোয়ার জন্য জলে ডোবালেন, তিনি চমকে উঠলেন। ঘটনাটি সত্যিই অবাক করার মতো ছিল, কারণ যেই তিনি জলে মুক্তো ডোবালেন, জল সেখান থেকে সরে গেল এবং এখন সেই জায়গায় সিঁড়ি দেখা যাচ্ছিল। বাদশা বড় অবাক হলেন। বাদশা ভাবলেন যে এই রহস্যেরও সমাধান করা যাক, দেখা যাক এই সিঁড়ি কোথায় যায়। সে অনুযায়ী তিনি সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। বাদশা বুঝতে পারলেন যে এটি সেই মুক্তোরই কারামত যে জল রাস্তা থেকে সরে যাচ্ছে। প্রায় 20টি সিঁড়ি নামার পর বাদশা নিজেকে একটি কামরার মধ্যে আবিষ্কার করে খুব অবাক হলেন। কামরাটি খুব সুন্দরভাবে সাজানো ছিল। বাদশা এই কামরা থেকে অন্যদিকে বেরোলেন তো দেখলেন যে এটি একটি মহল, যেখানে অনেক কামরা তৈরি আছে এবং একদিকে বড় বাগান আছে। বাদশাহ দ্বিতীয় কামরায় প্রবেশ করলেন এবং তাকে আরও একবার অবাক হতে হল, কারণ কামরায় সোনার একটি খাটে সেই মেয়েটিই ছিল যার ছবি বাদশাহ পুকুরের পাড়ে দেখেছিলেন। মেয়েটি শাহী পোশাকে সজ্জিত, অত্যন্ত সুন্দর লাগছিল। যেই মেয়েটি বাদশাকে দেখল, সে হেসে ফেলল, কিন্তু তারপর সে আবার কাঁদতে শুরু করল। বাদশাহ মনে মনে ভাবতে লাগলেন যে খোদা জানেন কি রহস্য, এখানে তো প্রতিটি জিনিসই বিস্ময়কর। বাদশাহ মেয়েটিকে সম্বোধন করে বললেন, হে মেয়ে, তুমি কে আর এই মহল কার? মেয়েটি কাঁদতে কাঁদতে চুপ হয়ে গেল। তারপর সে বাদশার দিকে তাকিয়ে বলতে লাগল, আমি ট্র্যাভেলিস্তানের বাদশার মেয়ে, আমার নাম শাহজাদি বানু। এই মহল এক নরখাদক দৈত্যের। সে আমাকে 2 বছর আগে আমার মহল থেকে তুলে এনেছিল এবং এখন আমাকে বিয়ে করতে চায়। সে এখন কোথায়?
সে শিকারের জন্য বাইরে গেছে, সে পুকুর থেকে অজগরের রূপে বেরোয়। বাদশাহ হাসতে লাগলেন। তারপর তিনি শাহজাদি বানুকে বললেন, এখন তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি তাকে হত্যা করে তার লাশের টুকরো টুকরো করে দিয়েছি। সত্যি? শাহজাদি বানু খুশিতে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, তার লাশ এখনও বাইরে পুকুরের পাড়ে পড়ে থাকবে। বাদশাহ তাকে নিশ্চিত করে বললেন। আচ্ছা, কিন্তু তুমি কে? বাদশাহ শাহজাদিকে জিজ্ঞেস করল। আমি পাশের দেশের বাদশাহ, আমার নাম সালমান। শিকার খেলতে খেলতে আমার তেষ্টা পায়। আমি এবং আমার বন্ধু ইয়াকুব ফকির এই পুকুরে পৌঁছাই। তারপর পুকুরের পাড়ে তোমার ছবি দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। যখন আমি অজগরকে দেখি তখন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করি। তার মুখ থেকে মুক্ত বেরোয়, যার সাহায্যে আমি তোমার কাছে পৌঁছাতে সক্ষম হই। বাদশাহ হাসি মুখে সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলেন। বাদশাহ পুকুরের পাড়ে তলোয়ারের সাহায্যে গর্ত খুঁড়লেন এবং তাতে দৈত্যের লাশ দাফন করে দিলেন এবং ওপর থেকে গর্তটি মাটি দিয়ে বন্ধ করে একটি কবরের মতো বানিয়ে দিলেন। এখন এই কাজ থেকে অবসর হয়ে বাদশাহ নিজের ঘোড়া ধরলেন এবং তারপর পুকুরে প্রবেশ করলেন। বাদশাহ মনে মনে খোদার শুকরিয়া আদায় করছিলেন যে তার মনের আশা এত দ্রুত পূর্ণ হল। তিনি শাহজাদি বানুকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছিলেন। যখন তিনি পুনরায় মহলে শাহজাদি বানুর কাছে পৌঁছালেন, শাহজাদি তাকে বলল, এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আমি এখন আপনার মহলে যেতে চাই। আমার বন্ধু ইয়াকুবকে আসতে দাও, তারপর এখান থেকে যাওয়ার ফয়সালা করা হবে। আর তারপর তারা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলেন, কারণ রাত হয়ে গিয়েছিল এবং বাদশাও সারাদিনের ক্লান্ত ছিলেন। অন্যদিকে সন্ধ্যার সময় পর্যন্ত ইয়াকুব শহরে ভিক্ষা করতে থাকল। এরপর সে ফিরে চলল যেখানে পুকুরের পাড়ে সে বাদশাকে ছেড়ে গিয়েছিল। যখন সে পুকুরে পৌঁছাল তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে বাদশাকে না পেয়ে ইয়াকুবের হোঁশ উড়ে গেল এবং সে ভাবতে লাগল যে বাদশাহ কোথায় চলে গেলেন, যেহেতু তার ঘোড়াও সেখানে ছিল না। সে ভাবল তার আসতে দেরি হওয়ায় বাদশাহ হয়তো তাকে খুঁজতে শহরের দিকে চলে গেছেন। এই ভেবে সে ফিরে যাওয়ার জন্য ঘুরলই এমন সময় তার নজর পুকুরের পাড়ে তৈরি সেই কবরের উপর পড়ল। কবর দেখে তার মনে বড় আঘাত লাগল, কারণ যখন সে এখানে এসেছিল তখন কবর ছিল না এবং বাদশাও সেখানেই ছিলেন। কিন্তু এখন বাদশাহ উধাও এবং তার জায়গায় শুধু একটি কবর ছিল। সে ভাবতে লাগল যে হতে পারে বাদশাকে কেউ খুন করে তার লাশ এই কবরে দাফন করে দিয়েছে। এই ভেবে ইয়াকুব ডুকরে কাটতে লাগল। এখন সে কবরের সাথে লেপ্টে বিলাপ করে কাঁদছিল এবং বাদশাকে হত্যাকারীকে গালি দিচ্ছিল। রাত পর্যন্ত সে কবরে লেপ্টে কাঁদতে থাকল, তারপর তার ঘুম এসে গেল। যখন সকালে তার চোখ খুলল, সে উঠে নামাজ পড়ল এবং বাদশার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইল। নামাজ শেষ করে সে ফয়সালা করল যে সে আর বাড়ি ফিরে যাবে না এবং তার সারা জীবন এখানে বাদশার কবরের খাদেম হয়ে কাটিয়ে দেবে। এই ফয়সালা করার পর সে শহরের দিকে রওনা হল, যাতে পেট ভরার জন্য খয়রাত চেয়ে নিতে পারে। সকাল হলে বাদশাহ এবং শাহজাদি বানু জেগে উঠলেন। নাস্তা শেষ করার পর বাদশাহ শাহজাদিকে বললেন, এসো একটু বাইরে যাই, ঘুরেও আসব, আর ইয়াকুবকেও নিয়ে আসব। বেচারা ইয়াকুব হয়তো রাতটা পুকুরের পাড়েই কাটিয়েছে, জানি না সে আমার সম্পর্কে কি ভাবছে। শাহজাদি বানু এবং বাদশাহ পুকুর থেকে বাইরে এলেন, কিন্তু ইয়াকুবের দূর দূরান্ত পর্যন্ত কোনো দেখা মিলল না। জানি না সে এসেছেও কিনা, বাদশাহ মনে মনে ভাবলেন এবং তারপর বেশ কিছুক্ষণ সেখানেই ঘুরে বেড়ালেন। এই কবর কার এবং কে বানিয়েছে? শাহজাদি জিজ্ঞেস করল। এটি কোনো যোগীর কবর এবং আমি একে সহানুভূতি হিসেবে দাফন করেছি, বাদশাহ হেসে বললেন। শাহজাদি তার কথা শুনে হাসতে লাগল। কিছুক্ষণ পর তারা আবার পুকুরের নিচের মহলে পৌঁছে গেলেন। শাহজাদি নিজেই খাবার তৈরি করল এবং তারপর দুজনে মিলে খাবার খেলেন। এটি ইত্তেফাক বা কুদরতের কারিশমা ছিল যে যখনই বাদশাহ এবং শাহজাদি বানু পুকুর থেকে বাইরে বেরোতেন, ইয়াকুব ফকির শহরে ভিক্ষা করতে শহরে চলে যেত। কিন্তু বাদশাহ ভাবছিলেন যে ইয়াকুব তাকে খুঁজতে ব্যর্থ হয়ে ফিরে গেছে। বেচারা ইয়াকুব কি করে জানবে যে বাদশাহ পুকুরের পাড়ে তৈরি ছবির শাহজাদি বানুর সাথে পুকুরের নিচের আলিশান মহলে অবস্থান করছেন? এভাবে পুরো এক সপ্তাহ কেটে গেল। বাদশাহ এবং ইয়াকুবের কখনো দেখা হল না। যখন ইয়াকুব আসত তখন রাত হয়ে যেত, বাদশাহ বাইরে আসতেন না, আর যখন বাদশাহ সকালে বাইরে আসতেন ইয়াকুব শহরে চলে যেত। অদ্ভুত ইত্তেফাক ছিল। একদিন সকালে যখন বাদশাহ ঘুমাচ্ছিলেন এবং শাহজাদি বানু নাস্তা তৈরি করছিলেন, তিনি ভাবলেন যে বাদশাহ জাগার আগে তিনি পুকুর থেকে বাইরের একবার চক্কর দিয়ে আসবেন। সে অনুযায়ী তিনি বাদশার পকেট থেকে মুক্তটি নিয়ে নিলেন
কারণ এটি ছাড়া তিনি পুকুর থেকে বাইরে বেরোতে পারতেন না। পুকুর থেকে বাইরে বেরিয়ে তিনি পায়চারি করতে লাগলেন। হঠাৎ তার নজর ভেড়া চড়ানো এক রাখালের ওপর পড়ল। বানু ভয় পেয়ে পুকুরের দিকে ছুটলেন। রাখালও শাহজাদিকে দেখে অবাক হল এবং সেও শাহজাদির পেছনে দৌড়তে লাগল। হুড়োহুড়িতে শাহজাদির এক পায়ের জুতো সেখানেই রয়ে গেল, কিন্তু তিনি সেটি তোলার জন্য পেছনে ফিরলেন না, বরং দ্রুত পুকুরে ঢুকে গেলেন। যখন রাখাল শাহজাদিকে পুকুরে ঢুকতে দেখল, সে আরও জোরে দৌড়ল যাতে শাহজাদি ডুবে না যায়। কিন্তু সেখানে পৌঁছে সে জল ছাড়া আর কিছুই দেখতে পেল না। সে ভাবল, হয়তো শাহজাদি পুকুরের নিচেই থাকে। আমার গিয়ে নিজের বাদশাকে খবর দেওয়া উচিত। এই ভেবে সে ফিরে যাবার জন্য ঘুরল, কিন্তু হঠাৎ তার নজর সোনালি জুতোর ওপর পড়ল, যা দিনের আলোয় জ্বলজ্বল করছিল। সে দৌড়ে জুতোটি তুলে নিল। জুতোটি সোনার তার দিয়ে তৈরি ছিল এবং তাতে দামি মণিমুক্ত খচিত ছিল। এটি নিশ্চয়ই পুকুরে থাকা শাহজাদিরই হবে। সে ভাবল, যখন সে এই জুতো নিজের বাদশাকে উপহার দেবে, তখন বাদশা তাকে পুরস্কার দেবেন। সে তার ভেড়াগুলোকে একজোট করল এবং শহরের দিকে রওনা হল। শহর পৌঁছে সে ভেড়াগুলোকে নিজের বাড়ি পৌঁছে দিল এবং নিজে বাদশার দরবারের দিকে চলল। তখনও বাদশা দরবারে পৌঁছাননি। দারোয়ানরা রাখালকে ভেতরে যেতে দিল না, তাই সে দরবারের দরজাতেই দাঁড়িয়ে থাকল। সে ভাবল বাদশা আসামাত্রই এই জুতো তাকে দিয়ে দেবে। প্রায় 1 ঘণ্টা পর বাদশা ও উজির সেখানে পৌঁছালেন। যেই বাদশা নিজের খড়া থেকে নামলেন, রাখাল বাদশার কাছে পৌঁছে গেল এবং ঝুঁকে বাদশাকে সালাম করল। কি ব্যাপার হে নৌজওয়ান? বাদশা রাখালকে জিজ্ঞেস করলেন। জাহাপনা, বেয়াদবি মাত করবেন, আমি আসলে একটি জুতো আপনার খিদমতে পেশ করতে এসেছি। রাখালের কথা শুনে বাদশা রাগে লাল হয়ে গেলেন এবং ধমক দিয়ে বললেন, কি বলছ? তুমি জানো না কার সাথে কথা বলছ? আমি জানি আলিজা, রাখাল কাঁপতে কাঁপতে বলল এবং তারপর পকেট থেকে সোনালি জুতো বের করে বাদশার সামনে ধরল। যেই বাদশার নজর জুতোর ওপর পড়ল, তিনি চমকে উঠলেন এবং জুতো হাতে নিয়ে দেখতে লাগলেন। জুতোটি বেশ সুন্দর এবং দামি ছিল। এটি তুমি কোথায় পেলে? বাদশা এখন হেসে তাকে জিজ্ঞেস করলেন। এটি তো খুব দামি। আলিজা, এটি আমি জঙ্গলে পেয়েছি, রাখাল বলল এবং পুরো ঘটনা শোনাল। কি মনে হয় উজিরে আজম? বাদশা পাশে দাঁড়িয়ে থাকা উজিরকে বললেন। জুতোটি খুব দামি আলিজা, এটি নিশ্চিত পরিস্থান থেকে এসেছে, উজির জবাবে বললেন। রাখাল মনে মনে খোদার শুক্রিয়া আদায় করতে লাগল। উজিরে আজম তক্ষণই উজিরে খাজানাকে ডেকে রাখালকে আশরাফি দেওয়ার হুকুম দিলেন। এরপর বাদশাহ উজিরে আজমকে বললেন, উজিরে আজম, জুতো দেখে আমাদের মন আর মানি নেই। এক্ষুনি এই জুতোর মালিক শাহজাদিকে খুঁজে বের করে আমার মহলে পৌঁছে দাও। তাকে ছাড়া আমি আর শান্তি পাব না। তোমাকে 1 সপ্তাহের সময় দেওয়া হলো। খুব ভালো আলিজা, আমি আজ থেকেই এর জন্য চেষ্টা শুরু করছি, উজিরে আজম সম্মানের সাথে বললেন এবং বাদশাহ দরবারের ভেতরে প্রবেশ করলেন। বাদশাহ দরবারে পৌঁছানোর পর উজিরে আজম নিজে নিজের মহলের দিকে রওনা হলেন। মহলে পৌঁছে তিনি ভাবতে লাগলেন যে তিনি কি করবেন। শাহজাদিকে পুকুর থেকে কেমন করে বের করবেন, যেখানে রাখালের বয়ান অনুযায়ী পুকুর জলে ভরা, কিন্তু শাহজাদি পুকুরে নেমে গিয়েছিলেন। এই ভাবতে ভাবতেই হঠাৎ তিনি লাফিয়ে উঠলেন। কিন্তু লাফানোর কারণ এটি ছিল না যে তাকে কোনো বিচ্ছু কামড়েছে। কারণ ছিল এই যে তার সেই 4 জন চালাক ও ধূর্ত মহিলার কথা মনে পড়েছিল, যারা সেই সময় সারা শহরে নিজেদের চালাকি ও মক্কারির জন্য বিখ্যাত ছিল। তারা নিশ্চিতভাবে তার সাহায্য করতে পারত। উজিরে আজম তালি দিলেন। তক্ষুনি এক গোলাম ভেতরে প্রবেশ করল। কি হুকুম হুজুর? গোলাম আদবের সাথে মাথা নত করে জিজ্ঞেস করল। দারোগাকে ডাকো, এক্ষুনি, উজিরে আজম তাকে হুকুম দিলেন। গোলাম বাইরে দৌড়ে গেল এবং কিছুক্ষণ পর দারোগা এলো। তুমি গিয়ে সেই 4 জন মক্কার মহিলাকে ডেকে আনো যাদের শহরে খুব নাম ডাক হয়েছে, উজিরে আজম তাকে হুকুম দিলেন। খুব ভালো হুজুর, দারোগা আদবের সাথে মাথা নত করে বলল এবং বাইরে বেরিয়ে গেল। 8 ঘণ্টা পর দারোগা এসে বলল, হুজুর, 4 জন মহিলাই এসেছে, তাদের পেশ করো, উজিরে আজম বললেন, এবং দারোগা তালি দিল। তখনই 2 সিপাহী 4 জন হাড় হাওয়াতে কিন্তু বুড়ি মহিলাকে নিয়ে ভেতরে প্রবেশ করল এবং তারপর তাদের সেখানেই রেখে বাইরে চলে গেল। উজিরে আজম 4 জনকে পরখ করলেন। 4 মহিলার চেহারা ও চোখ থেকে ধূর্ততা ও মক্কারি প্রকাশ পাচ্ছিল। তারা সবাই বুড়ি কিন্তু অভিজ্ঞ মনে হচ্ছিল। উজিরে আজম ভাষাভাষাভাবে দেখলেন এবং তারপর একজনের দিকে ফিরে বললেন, তোমার নাম কি আর তুমি কি কাজ করতে পারো? আমার নাম জোহরা এবং আমি বিগড়ে যাওয়া কাজ সামলাতে মাহির, সেই মহিলা জবাব দিল। তুমি? উজিরে আজম দ্বিতীয় জনের দিকে ইশারা করলেন। তুমি বলো। আমার নাম সূর্যমুখী, আমি বিচ্ছিন্নদের মিলন ঘটাই, দ্বিতীয় মহিলা জবাব দিল।
তারপর উজিরে আজমের ইশারায় তৃতীয়জন জবাব দিল, আমার নাম জান্নাত এবং আমি মাখন থেকে এমনভাবে চুল বের করতে পারি যে মাখন হাতে না লাগে। আমার নাম হাজন, আমি আকাশ থেকে টুকরো কেটে আবার সেই আকাশের সাথে এমনভাবে সেলাই করতে পারি যে দুনিয়ার মানুষ টেরও পাবে না। চতুর্থজন জানাল, যে বাকি তিনজনের তুলনায় বেশি বুড়ি এবং ধূর্ত মনে হচ্ছিল। উজিরে আজম বললেন, ব্যাস, তুমিই আমার কাজের, বাকি তিনজন যেতে পারো। উজিরে আজমের হুকুম শুনে দারোগা বাকি তিনজনকে ফেরত পাঠিয়ে দিল। এখন কামরায় শুধু উজিরে আজম, দারোগা আর হাজন বিবি। উজির হাজনকে পুরো ঘটনা বললেন এবং সোনালি জুতোটিও হাজনকে দেখালেন। যদি তুমি এই শাহজাদিকে হাসিল করতে পারো তবে তোমাকে অনেক ইনাম দেওয়া হবে, আর যদি ব্যর্থ হও তবে তোমাকে হত্যা করা হবে। আমার মঞ্জুর হুজুর, ইনশাআল্লাহ আমি সফল হব, হাজন বিবি আত্মবিশ্বাসের সাথে বলল। উজির বললেন, ঠিক আছে, আমি রাখালকে তোমার সাথে পাঠাচ্ছি, সে তোমাকে পুকুরটি দেখিয়ে দেবে। তোমাকে অবশ্যই তাদের আমার কাছে পৌঁছে দিতে হবে এবং আমার হুকুম তামিল করতে হবে। উজির আজম হাসি মুখে বললেন, ঠিক আছে, এর ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যাস, তারপর আপনি এই রাখালকে ডাকুন, আমি এক্ষুনি রওনা হতে চাই। রাখাল তখনও উজিরে আজমের মহলেই উপস্থিত ছিল। উজির তাকে ডেকে হাজন বিবির সাথে যাওয়ার হুকুম দিলেন। উজিরের মহল থেকে বেরিয়ে রাখালকে সাথে নিয়ে হাজন বিবি প্রথমে নিজের বাড়িতে পৌঁছালেন। সেখানে তিনি হাজিদের মতো পোশাক পরলেন, 4-5টি তসবি গলায় ঝোলালেন এবং হাতে একটি লাঠি নিয়ে রাখালের সাথে রওনা হলেন। তখন দুপুর গড়িয়ে যাচ্ছিল। চলতে চলতে তাদের আধ ঘণ্টা কেটে গেল এবং তারপর তারা জঙ্গলে সেই পুকুরটির কাছে পৌঁছে গেলেন। পুকুর পাড়ে কবর দেখে ধূর্ত হাজন বিবি ভাবলেন যে এই কবরটিও তার কাজে সাহায্য করবে। তিনি রাখালকে বিদায় করে দিলেন এবং নিজে কবরের কাছে চাদর বিছিয়ে বসে পড়লেন। তিনি মোটা দানাওয়ালা তসবি হাতে নিয়ে জপ করতে লাগলেন। অন্যদিকে বাদশাহ সালমান এবং বানু শাহজাদি যখনই ফিরে যাওয়ার কথা বলতেন, বাদশাহ সেটা এড়িয়ে যেতেন। তার বিশ্বাস ছিল যে ইয়াকুব ফিরে যায়নি এবং একদিন না একদিন দুজনের দেখা অবশ্যই হবে। দুপুরের খাবার খাওয়ার পর বাদশাহ শাহজাদি বানুকে বললেন, শাহজাদি, চলো বাইরে একটু ঘুরে আসি আর ইয়াকুবকেও দেখে আসি যে সে এলো কিনা। শাহজাদি রাজি হলেন। বাদশাহ পকেট থেকে মুক্তটি বের করে হাতে নিলেন এবং তারপর দুজনে পুকুর থেকে বাইরে বেরিয়ে এলেন। তারা বাইরে আসতেই এক বৃদ্ধাকে দেখতে পেলেন, যিনি কবরের পাশে বসে তসবি পড়ছিলেন। বাদশাহ ও শাহজাদি বানু তার কাছে গেলেন। ওগো বুড়িমা, তুমি কে, আর এখানে কেন এসেছ? বাদশাহ হাজন বিবিকে জিজ্ঞেস করলেন। হাজন বিবি বলতে লাগলেন, বাবা, আমি 7 বার হজ করেছি, এখন বাকি জীবনটা আল্লাহর ইবাদতে কাটানোর জন্য এই জঙ্গলে চলে এসেছি। বাদশাহ জিজ্ঞেস করলেন, এখানে তুমি কোনো ফকিরকে দেখনি তো? না, আমি তো এইমাত্র এখানে এলাম, কিন্তু তোমরা এই পুকুরে থাকো কিভাবে? হাজন বিবি জিজ্ঞেস করলেন। শাহজাদি বানু জবাব দিলেন, আমাদের পুকুরের নিচে মহল আছে, আমরা সেখানেই থাকি। মা, আমাকেও তোমাদের সাথে রেখে নাও, আমি তোমাদের খাবার রান্না করে দেব আর কাপড় চোপড় ধুয়ে দেব, ব্যাস, তোমরা শুধু আমাকে দুবেলা খাবার খেতে দিও। বাদশাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, না, আমাদের দরকার নেই। শাহজাদি বানুও বললেন, না বাদশাহ, আমাদের একজন পরিচারিকার খুব দরকার, তাছাড়া এই বেচারি বৃদ্ধা মহিলা খিদেয় মারা যাবে, যদি আমরা একে সাথে রাখি তবে সওয়াব পাওয়া যাবে। বাদশাহ বললেন, যেমন তোমার ইচ্ছে, ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকবে। খুদা তোমাদের দুজনকে সুখে রাখুন বাবা, তোমরা আমার উপর এহসান করলে, খুদা এর ফল তোমাদের অবশ্যই দেবেন, হাজন বিবি বললেন এবং তারপর তিনি ওই দুজনের সাথে পুকুরের নিচের মহলে চলে এলেন। পরের দিনগুলোতে বাদশাহ ও শাহজাদি বানু প্রতিদিন পুকুর থেকে বাইরে আসতেন এবং কিছুক্ষণ ইয়াকুবের জন্য অপেক্ষা করে আবার মহলে ফিরে যেতেন। বাদশাহ ইয়াকুবের জন্য খুব দুশ্চিন্তায় ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার কি করা উচিত। একদিন তিনি ভাবলেন যে আজ তিনি একাই গিয়ে ইয়াকুবকে খুঁজবেন। সে অনুযায়ী পরের দিন তিনি নিজের ঘোড়া নিয়ে পুকুরের মহল থেকে বেরোলেন এবং ঘোড়ায় সাওয়ার হয়ে পাশের শহরের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি শহরে পৌঁছে গেলেন। এখন তিনি বাজার দিয়ে যাতায়াত করা প্রতিটি গরিব ও ফকিরকে খুঁটিয়ে দেখছিলেন, কিন্তু ইয়াকুবকে কোথাও দেখা গেল না। পুরো শহর চষে ফেললেন, কোনায় কোনায় খুঁজলেন, কিন্তু ইয়াকুবকে পাওয়া গেল না। ক্লান্তিতে বাদশার অবস্থা খারাপ হয়ে গেল এবং খিদেও খুব পেয়েছিল। বাদশাহ সেখানেই খাবার খেলেন। ইয়াকুবকে খুঁজতে খুঁজতে বাদশাহ খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই তিনি আবার জঙ্গলের দিকে রওনা হলেন। হাজন বিবির এখানে থাকার আজ 3য় দিন ছিল এবং পরিকল্পনা অনুযায়ী আজই তার শাহজাদি বানুকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ আবার বাদশাহ সকাল থেকেই ইয়াকুবের সন্ধানে বের হয়ে গেছেন। শাহজাদি বানু এবং হাজন বিবি মহলে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন। দুপুর হয়ে গিয়েছিল এবং বাদশার আসার সময় হয়ে গিয়েছিল।
তাই শাহজাদি বানু হাজনকে বললেন দস্তরখান বিছিয়ে খাবার সাজাতে। হাজন বিবি তৎক্ষণাৎ হুকুম তামিল করলেন এবং মনে মনে বলছিলেন, শাহজাদি বানু, আজ শেষবারের মতো এই মহলে রান্না করা আর আমার হাতের রান্না করা খাবার খেয়ে নাও, এরপর তোমাকে অন্য বাদশার মহলের রুটি খেতে হবে। কিছুক্ষণ পর বাদশা ফিরে এলেন। তিনি ঘোড়াটি হাজন বিবির হাতে দিলেন এবং নিজে শাহজাদি বানুর কাছে এলেন। শাহজাদি বুঝে গেলেন যে আজকেও বাদশা ব্যর্থ হয়েছেন, তাই তিনি আর বেশি কিছু জিজ্ঞাসা করা বৃথা মনে করলেন। দুজনে মিলে খাবার খেলেন। এরপর বাদশা অন্য কামরায় গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং শাহজাদি বানু হাজন বিবির কাছে বসলেন। হাজন বিবি সুযোগ বুঝে শাহজাদি বানুকে খুব আদরের সাথে বললেন, মা, আজ আমার মনটা খুব ছটপট করছে, চলো একটু বাইরে ঘুরে আসি। চলো হাজন বিবি, আমি তৈরি, শাহজাদি বানু বললেন এবং তারপর তিনি গিয়ে ঘুমন্ত বাদশার পকেট থেকে মুক্তটি নিয়ে এলেন। হাজন বিবি এবং তিনি পুকুর থেকে বের হওয়ার পথের দিকে এগিয়ে গেলেন। হাজন বিবি বললেন, মা, আজ মুক্তটি আমাকে দাও, আমিও দেখতে চাই এটি দিয়ে কিভাবে বাইরে বেরোনো যায়। তারপর তারা দুজনে পুকুর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং ঘুরে বেড়াতে লাগলেন। হঠাৎ হাজন বিবির মুখ থেকে এক বিকট চিৎকার বের হল। শাহজাদি চমকে হাজন বিবির দিকে তাকালেন। হাজন বিবি, হঠাৎ কি হলো আপনার? কিন্তু তখনই তাকে অন্যদিকে তাকাতে হল, যেখান থেকে 4 জন সিপাহী হাতে তলোয়ার নিয়ে তার দিকে তেড়ে আসছিল। শাহজাদির মুখ দিয়ে চিৎকার বের হল এবং তিনি দ্রুত পুকুরের দিকে দৌড় দিলেন। কিন্তু হাজন বিবি তাকে ধরে ফেললেন। ততক্ষণে সিপাহীরা তার কাছে পৌঁছে গেল এবং শাহজাদিকে পাকড়ায়ও পড়ল। বাঁচাও, বাঁচাও, শাহজাদি বানু চিৎকার করে বললেন। কিন্তু সেই সময় সেখানে তারা ছড়া আর কেউ ছিল না যে শাহজাদিকে সাহায্য করবে। সিপাহীরা তাড়াতাড়ি শাহজাদিকে একটি ঘোড়ায় তুলল। একটি খালি ঘোড়ায় হাজন বিবি সওয়ার হলেন এবং তারপর সেই কাফেলা শহরের দিকে রওনা হল। শাহজাদি পালানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু তার হাত বাঁধা ছিল এবং 2 জন সিপাহীর তলোয়ার তার শরীরের দিকে তাক করা ছিল। এমত অবস্থায় তিনি পালাতে পারতেন না, তাই শাহজাদি শুধু চোখের জল ফেলেই ক্ষান্ত হলেন। সিপাহীরা এবং হাজন বিবি তাকে নিয়ে দ্রুত শহরের দিকে চলে যাচ্ছিলেন এবং তিনি ছিলেন মজবুর ও নিরুপায়। তারা খুব শীঘ্রই শহরে পৌঁছে গেলেন। উজিরে আজম এবং বাদশাহ খুব অস্থির হয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। এক সিপাহী মহলের ভেতরে খবর পাঠালে তাদের তখনই সেখানে ডেকে নেওয়া হল। সেই সময় শাহজাদি বানুকে খুব সুন্দর ও রূপবতী লাগছিল এবং তার রূপ বাদশাকে বেশ মুগ্ধ করল। তিনি খুব খুশি হলেন। তিনি ধূর্ত মহিলাকে ইনাম দিলেন এবং তিনি ইনাম নিয়ে চলে গেলেন। মুক্তটিও তার কাছেই ছিল। এখন বাদশাহ উজিরে আজমকে বললেন, তুমি এখন বিশ্রাম করো, আমি শাহজাদির সাথে একা কথা বলতে চাই। খুব ভালো আলিজা, উজিরে আজম বললেন এবং হাসি মুখে বাইরে চলে গেলেন। এখন বাদশাহ শাহজাদির দিকে ফিরে বললেন, তুমি কি এখানে এসে খুশি নও? বাদশাহ হাসি মুখে জিজ্ঞাসা করলেন। একেবারেই না, শাহজাদি গম্ভীর স্বরে বললেন। কোনো ব্যাপার না, শীঘ্রই খুশি হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই, বাদশাহ বললেন। কখনোই না, আমি এর চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করব, শাহজাদি তর্পিয়ে উঠে বললেন। আস্তে কথা বলো বেয়াদব মেয়ে, তুমি জানো না আমি কে? বাদশাহ গর্জে উঠলেন। শাহজাদি রেগে গিয়ে বললেন, আমি জানি অহংকারী বাদশাহ, কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করব না, এটিই আমার শেষ কথা। তুমি কি বিবাহিত? বাদশাহ জিজ্ঞাসা করলেন। আমি তোমার পাশের দেশের বাদশার মালকা এবং তিনি শীঘ্রই আমাকে উদ্ধার করার জন্য তোমার উপর হামলা করবেন। তুমিও জানো সেই দেশের ফৌজ কতটা শক্তিশালী এবং বুদ্ধিমান। বাদশাহ বললেন, আমি শুধু একটি শর্তে 1 মাসের জন্য বিয়ের ফয়সালা স্থগিত করতে পারি। শাহজাদি জিজ্ঞাসা করলেন, সেটি কি শর্ত? বাদশাহ বললেন, যদি 1 মাসের মধ্যে তোমার বাদশাহ তোমাকে নিতে আসেন, তবে আমি তোমাকে ফেরত দিয়ে দেব, নয়তো তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। শাহজাদি জবাবে বললেন, আমার মঞ্জুর, কিন্তু আমারও একটি শর্ত আছে। ঠিক আছে, বলো, বাদশাহ হাসি মুখে বললেন। শাহজাদি বললেন, কাল থেকে এই মহলে ফকিরদের জন্য দিনরাত লঙ্গরখানা চালু করতে হবে। বাদশাহ হেসে বললেন, এটি তো খুব সামান্য শর্ত, তোমাকে অনুমতি দেওয়া হল। তুমি এই মুহূর্ত থেকে এই মহলের মালিকা, যা খুশি করো, কিন্তু 1 মাস পর তোমাকে সব অবস্থাতেই আমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে তো? শাহজাদি বললেন, ঠিক আছে। এরপর বাদশাহ উজিরকে ডেকে শাহজাদির হুকুম শোনালেন।
মহলের সমস্ত রাজমিস্ত্রি ও সিপাহীদের বলো যে তারা যেন শাহজাদি বানুর প্রতিটি হুকুম তামিল করেন, কিন্তু তাকে মহলের বাইরে যেতে দিও না। শুনেছ তো? হ্যাঁ আলিজা, তেমনই হবে। আমি এখনই সমস্ত লোককে হুকুম দিচ্ছি। উজিরে আজম বললেন এবং কামরা থেকে বেরিয়ে গেলেন। পরের দিন শাহজাদি বানু উজিরে আজমকে ডাকলেন এবং তাকে হুকুম দিলেন, আমার পক্ষ থেকে একটি লঙ্গরখানার বন্দোবস্ত করো, যেখান থেকে প্রতিটি ফকির ও সাহায্যকার্থী দুবেলা খাবার খেতে পারে। খুব ভালো শাহজাদি সাহেবা, উজিরে আজম বললেন। এই কাজ আজ থেকেই শুরু হওয়া উচিত এবং এটিও ঘোষণা করে দেওয়া হোক যে প্রতিটি ফকিরের কাছ থেকে শাহজাদি বানু তার নিজের জীবনের কাহিনী শুনবেন। খুব ভালো। আর কোনো হুকুম শাহজাদি সাহেবা? উজির হাসি মুখে জিজ্ঞেস করলেন। না, এখন তুমি যেতে পারো, শাহজাদি বানু বললেন, এবং উজিরে আজম সালাম করে বাইরে চলে গেলেন। সেদিন থেকেই লঙ্গরখানা খুলে দেওয়া হলো, যার একটি কামরায় শাহজাদি বানু সব সময় উপস্থিত থাকতেন। যে ফকিরই আসত সে লঙ্গরখানা থেকে খাবার খেত এবং তারপর শাহজাদি বানুকে নিজের কাহিনী শুনিয়ে চলে যেত। কিন্তু যে ফকিরের জন্য শাহজাদি বানু লঙ্গরখানা খুলিয়েছিলেন সে এলো না। সেই ফকিরটি ছিল ইয়াকুব। শাহজাদি ভেবেছিলেন হয়তো ইয়াকুবও খাবার খেতে আসবে, কিন্তু এখনও পর্যন্ত সে আসেনি। শাহজাদি প্রতিটি ফকিরকে তার চেহারার বর্ণনা দিয়ে তার সম্পর্কে জানতে চাইতেন, কিন্তু তাতেও তিনি ব্যর্থ হলেন। তিনি চাইছিলেন কোনোভাবে ইয়াকুবকে পাওয়া গেলে তাকে সমস্ত ঘটনা বলে দেবেন এবং তারপর ইয়াকুব গিয়ে নিজের বাদশার সাহায্য করবেন। তারপর বাদশা তাকে উদ্ধার করতে আসবেন। শাহজাদির লঙ্গরখানা খোলার 15 দিন হয়ে গিয়েছিল, কিন্তু এখনও ইয়াকুবের কোনো খোঁজ মেলেনি। কোথাও সে চলে যায়নি তো, নাকি খোদানা খাস্তা মারা গেল? যদি সে এই শহরে ভিক্ষা করতে আসত তবে তো তার এতক্ষণে এই লঙ্গরখানায় চলে আসা উচিত ছিল, কারণ লঙ্গরখানা প্রতিটি গরিব, ধনী, ফকির, ভিক্ষুক, পঙ্গু ও এতিম মানুষের জন্য 24 ঘণ্টা খোলা থাকত। শাহজাদির এই ব্যবস্থায় ইয়াকুবের তো কোনো খোঁজ মিলল না, কিন্তু এতটুকু হল যে পুরো শহরে তার দানশীলতার চর্চা শুরু হয়ে গেল। যাকে দেখা যেত সেই শাহজাদি বানুর প্রশংসা করছিল। লোকেরা ভাবছিল যে এই দেশের বাদশা কত কিপ্টে এবং নিষ্ঠুর মানুষ, অথচ শাহজাদি বানু, যার সাথে 1 মাস পর বিয়ে হওয়ার কথা, তিনি কত নেককার এবং দানশীলা। ইয়াকুব বেচারা খুব দুশ্চিন্তায় ছিল। সে সারা রাত পুকুর পাড়ের কবরে জেগে থাকত এবং খুব ভোরে নামাজ পড়ার পর শহরে চলে যেত। সারাদিন ভিক্ষা করার পর কিছু নিজের জন্য রেখে বাকিটা গরিবদের মাঝে বিলিয়ে দিত। কিন্তু এই শহরে কেউ জানত না সে কে এবং কোথায় থাকে। সে এই দেশের জন্য একদম অচেনা ছিল। এই শহরে তার কোনো পরিচিত লোক পর্যন্ত ছিল না। সে তো পুকুরের কবরের খাদেম হয়ে গিয়েছিল, যা তার ধারণা অনুযায়ী তার বন্ধু বাদশাহ সালমানের কবর ছিল। সে এখানে বেশ কিছুদিন যাবৎ ছিল। একদিন সে শহরের এক বড় বাড়িতে গিয়ে আওয়াজ দিল, কেউ কি আছেন আল্লাহর নামে দান করার মতো? ইয়াকুব সবসময় এভাবেই বলত। হঠাৎ বাড়ি থেকে এক মোটাসোটা লোক বেরোল। পোশাক দেখে তাকে খুব ধনী মনে হচ্ছিল। সে বাইরে এসেই ইয়াকুবকে ধমক দিয়ে বলল, যা যা, মাফ কর। যখন শাহী মহলে শাহজাদি বানু তোমাদের জন্য লঙ্গর খুলে রেখেছেন, তখন সবার কাছে হাত পাতার কি দরকার? সেই লঙ্গরখানা এই মুহূর্তেও খোলা আছে, বরং দিন রাত খোলা থাকে। এই লোকটা ইয়াকুবকে রাগী চোখে তাকিয়ে ধমক দিল এবং তারপর বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ইয়াকুব সেখান থেকে রওনা হল। সে শাহী মহলের লঙ্গরখানা যেতে চাইল না, কারণ এখন সন্ধে হয়ে আসছিল এবং তাকে জঙ্গলে ফিরে যেতে হবে। তাকে বাড়তি রুটি অন্য ফকির ও গরিবদের মাঝে বিলিয়ে দিতে হতো। তাই সে যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকল এবং শাহী মহলের দিকে গেল না। পরের দিন সে যখন আবার জঙ্গল থেকে শহরের দিকে যাচ্ছিল, হঠাৎ তাকে এক জায়গায় থেমে যেতে হলো, কারণ পিঁপড়াদের গর্তে জল ঢুকছিল। ইয়াকুব ভাবল, বেচারা পিঁপড়াগুলো তো জলে ডুবে মারা যাবে। সে এগিয়ে গিয়ে কিছুটা মাটি তুলে জলের মুখে বাঁধ দিয়ে দিল। কিছুক্ষণ পর সে দেখল যে জল এখন অন্য দিকে বইছে এবং পিঁপড়ারা শান্তিতে আছে। সেই সময় পিঁপড়াদের গর্ত থেকে দুটি বড় বড় পিঁপড়া বাইরে বের হল, যেগুলো 2 ইঞ্চি লম্বা ছিল। এদের মধ্যে একটি পিঁপড়া, যা অন্যটির চেয়ে একটু বড় ছিল, ইয়াকুবকে বলতে লাগল, হে নেককার মানুষ, আমি পিঁপড়াদের বাদশা। তুমি আজ জলের মুখ ঘুরিয়ে দিয়ে আমার জাতির ওপর বিশাল এহসান করেছ, যা আমরা জীবনভর ভুলব না। নিজের ও নিজের জাতির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আমাদের যোগ্য কোনো কাজ থাকলে ফরমাইশ করুন। ইয়াকুব প্রথমে অবাক হল, তারপর সে পিঁপড়াদের সর্দারকে বলল, না মিয়া, আমি তোমাদের ওপর কোনো এহসান করিনি। এটি আমার কর্তব্য ছিল, যা আমি পূর্ণ করেছি। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তবুও আমরা আপনার কোনো কাজে আসতে চাই, পিঁপড়াদের সর্দার বলল, এবং তারপর সে নিজের গোফ থেকে কয়েকটি চুল ছিঁড়ে ফকিরের দিকে বাড়িয়ে দিল এবং বলল, আপনি যখনই আমাকে ডাকতে চাইবেন, একটি চুলকে অল্প সময়ের জন্য আগুনের তাপ দেবেন, আমরা শীঘ্রই আপনার সেবায় হাজির হয়ে যাব।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এখন বিদায় দাও, আমি যাই, ইয়াকুব বলল, এবং তারপর সালাম করে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছে গেল। হঠাৎ তার নজর একটি বিড়ালের ওপর পড়ল। সেই বিড়ালটি ইঁদুরের গর্তের পাশে ওত পেতে বসেছিল। যেই গর্ত থেকে কপাল পোড়া কোনো ইঁদুর বাইরে বেরোচ্ছিল, বিড়াল তখনই তার ওপর হামলা করছিল এবং মুহূর্তের মধ্যে তাকে গিলে ফেলছিল। ইয়াকুবের ইঁদুরগুলোর ওপর মায়া হল এবং সেই সাথে বিড়ালের ওপর রাগও হল। সে রাগে দ্রুত এগিয়ে গেল এবং বিড়ালটি কিছু বুঝে ওঠার আগেই ইয়াকুব হাতে থাকা একটি সরু কাঠি দিয়ে তার পিঠে কষে একবারই দিল। বিড়ালটি তৎক্ষণাৎ চিৎকার করে মিউ মিউ করতে করতে সেখান থেকে পালিয়ে গেল এবং আর ফিরে এলো না। যখন ইয়াকুব বিড়ালকে তাড়াল, তখন ইঁদুরের গর্ত থেকে একটি ইঁদুর উকি দিচ্ছিল। সে বিড়াল চলে যাওয়ায় খুব খুশি হল এবং তক্ষুনি আবার গর্তে চলে গেল। যখন সে আবার গর্ত থেকে বের হল, তখন সে একা ছিল না, তার সাথে একটি খুব মোটাসোটা এবং লম্বা ইঁদুর ছিল, যা প্রায় 1.5 ফুট লম্বা। দুটি ইঁদুরই ইয়াকুবকে সালাম করল। ইয়াকুব সালামের জবাব দিলে বড় ইঁদুরটি বলল, হে দয়ালু মানুষ, তুমি আজ আমাদের বিড়ালের শিকার হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ, যার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের বাঁচিয়ে আমাদের ওপর খুব বড় এহসান করেছ। আমি তো প্রতিটি মাজলুমের সাহায্য করতে চাই। আমি তোমাদের ওপর কোনো এহসান করিনি, বরং নিজের ওপর করেছি, কারণ আল্লাহ দয়ালু ব্যক্তিদেরই পছন্দ করেন। তাই তোমাদের ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকরিয়া তো তোমরা খুদা পাকের করো, যিনি আজ তোমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন, নয়তো বিড়াল সাহেবা তো তোমাদের সবাইকে গিলে ফেলতেন। যাই হোক, আমরা আপনার ঋণী, আমাদের যোগ্য কোনো সেবা থাকলে আদেশ করুন, মোটা ইঁদুরটি বলল। ইয়াকুব সঙ্গে সঙ্গে না বলে মাথা নাড়াল এবং বলল, আমার এমন কোনো কাজ নেই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বড় ইঁদুরটি বলল। তারপর সে নিজের গোফ থেকে কয়েকটি চুল ছিঁড়ে ইয়াকুবের হাতে দিল এবং বলল, আমি আমার জাতির সর্দার, আপনি এই চুলগুলো রেখে দিন এবং যখনই আমাদের প্রয়োজন হবে এর একটি চুলে তাপ দেবেন, আমরা তক্ষণই আপনার সেবায় হাজির হয়ে যাব, ঠিক আছে তো? ইঁদুরের সর্দার হাসি মুখে বলল এবং ইয়াকুব তার কথা শুনে হেসে ফেলল। যাই হোক, সে কোথাও ভিক্ষা চাইল না এবং সোজা শাহী মহলের লঙ্গরখানায় পৌঁছে গেল। লঙ্গরখানার তত্ত্বাবধায়ক তাকে চমৎকার খাবার পেট ভরে খাওয়ালেন এবং তারপর ইয়াকুবকে বললেন, মিয়া, এখন শাহজাদি বানুর কাছে চলো, তিনি তোমার সাথে কিছু কথা বলবেন, এরপর তোমাকে সন্ধ্যের খাবার খাইয়ে বিদায় দেওয়া হবে। ইয়াকুব এটি শুনে খুব অবাক হল এবং তারপর তত্ত্বাবধায়কের সাথে শাহী মহলের একটি কামরার দিকে রওনা হল। সে যখন তত্ত্বাবধায়কের সাথে কামরায় প্রবেশ করল, সামনে দেখল শাহজাদি বানু একটি সিংহাসনের মতো আসনে বসে আছেন। বানুকে দেখা মাত্রই ইয়াকুব এক বিশাল ধাক্কা খেল, কারণ যে শাহজাদির ছবি সে আজ পর্যন্ত পুকুর পাড়ে দেখে আসছিল, সেই শাহজাদিই তার সামনে বসেছিল। ওদিকে শাহজাদির নজর যখন ইয়াকুবের ওপর পড়ল, তিনিও ইয়াকুবকে বাদশার বলা বর্ণনার কারণে চিনে ফেললেন। তত্ত্বাবধায়ক ইয়াকুবকে সেখানে রেখে বাইরে চলে গেলেন। আপনার নাম কি ইয়াকুব? শাহজাদি বানু অবাক ও খুশি মেশানো গলায় জিজ্ঞেস করলেন। ইয়াকুব? ইয়াকুব অবাক হয়ে জানাল। তখন শাহজাদি তখনই আসন থেকে উঠলেন এবং ভাইজান বলে ইয়াকুবকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব থতমত চেয়ে গেল। তার এই ধারণাই ছিল না যে শাহজাদি বানু তাকে ভাই বলবেন এবং জড়িয়ে ধরবেন। আর তাছাড়া একজন শাহজাদি তার বোন কেমন করে হতে পারে? সবশেষে সে আদবের সাথে বলল, শাহজাদি সাহেবা, আপনার ভুল হয়েছে, আমি তো একজন গরিব ফকির, আমার শাহী পরিবারের সাথে কি সম্পর্ক? শাহজাদি বানু সরে দাঁড়িয়ে হাসতে লাগলেন। তার চোখে খুশির জল ছিল। তিনি বললেন, ভাই, তুমিই তো সালমান বাদশার সাথী না? ইয়াকুব চমকে তার দিকে তাকাল এবং তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, হ্যাঁ, একসময় আমি সালমান বাদশার অতি সাধারণ খাদেম ছিলাম, কিন্তু এখন আমি এই পৃথিবীতে একা হয়ে গেছি। আল্লাহ তাআলা সালমান বাদশাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছেন, এখন তো তার কবরে খাদেমগিরি করছি। না ইয়াকুব ভাই, সালমান বাদশাহ মারা যাননি, বরং জীবিত আছেন, শাহজাদি হাসি মুখে বললেন এবং ইয়াকুব থমকে গেল। সে অবাক হয়ে শাহজাদির দিকে তাকিয়ে থাকতে লাগল। না না, উনি মারা গেছেন, ওনার কবর ওই পুকুর পাড়ে আছে, যেখানে উনি পুকুরের পাড়ে ছবি দেখে আপনার ওপর ফিদা হয়ে গিয়েছিলেন এবং শেষে ওখানেই প্রাণ দিয়েছেন। ইয়াকুব এখন দুঃখ ভরা গলায় বলল। কিন্তু শাহজাদি বানু বললেন, আপনি জানেন না, তিনি পুকুরের নিচের এক মহলে আছেন। ওই কবরটি আসলে এক দৈত্যের, যাকে বাদশাহ হত্যা করে তার লাশ সেখানেই দাফন করেছিলেন। ও, আপনি সত্যি বলছেন? ইয়াকুব খুশিতে পাগল হয়ে বলল। শাহজাদি বানু বললেন, হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে পুরো কাহিনী শোনাচ্ছি। তারপর শাহজাদি বানু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা ইয়াকুবকে শোনালেন। ইয়াকুব খুশি মনে তার কাহিনী শুনছিল।
বাদশার জীবিত থাকার খবর শুনে সে খুব আনন্দিত হল এবং তার মন চাইছিল যে সে উড়ে গিয়ে পুকুরের মহলে বাদশার কাছে পৌঁছে যায়, যিনি এতকাল তার জন্য সেখানে অপেক্ষা করেছিলেন এবং শেষে বর্তমান বিপদের সম্মুখীন হয়েছেন। শাহজাদি যখন নিজের কাহিনী শেষ করলেন, তখন ইয়াকুবও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করল। এখন বাদশাকে কিভাবে ওখান থেকে বের করা যায়? ইয়াকুব জিজ্ঞেস করল। আল্লাহ মঙ্গল করবেন। ওই মুক্তটি কোথায়? ওটি ওই হাজন বিবির কাছে আছে। আচ্ছা, আমি এখনই গিয়ে তাকে খুঁজি এবং মুক্তটি হাসিল করার চেষ্টা করব। চাই আমাকে ওই মক্কার মহিলাকে খুনি কেন না করতে হয়। ইয়াকুব উঠতে উঠতে বলল এবং তারপর শাহজাদিকে সালাম করে সেখান থেকে চলে এলো। ইয়াকুব হাজন বিবির বাড়ি খুঁজে বের করল। সে দরজায় গিয়ে আওয়াজ দিল, আল্লাহর নামে কিছু দিন। কিছুক্ষণ পর হাজন বিবি বাইরে এলেন। ইয়াকুব দেখল সেই মুক্তটি, যার কথা শাহজাদি বানু বলেছিলেন। সেটি হাজন বিবির গলায় একটি সুতো দিয়ে ঝোলানো আছে। হাজন বিবির নিচু হয়ে ইয়াকুবের ঝোলায় রুটি দিতে গেলে ইয়াকুব বলল, বিবি, আল্লাহর নামে যদি কিছু দিতেই হয় তবে এই মুক্তটি দিন। হাজন বিবি যখন এটি শুনলেন, তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি রেগে গিয়ে ইয়াকুবকে গালিগালাজ করতে লাগলেন। এরপর তিনি দ্রুত দরজা বন্ধ করে দিলেন। ইয়াকুব গালি শুনে রাগার বদলে হাসতে হাসতে একদিকে চলল। এখন সন্ধে হয়ে আসছিল। সে একটি ফাঁকা জায়গায় গিয়ে ইঁদুরের সর্দারের গোফের একটি চুল বের করল এবং তারপর সেটি আগুনে পুড়িয়ে গরম করতে লাগল। চুলটি গরম করতে করতে 1 মিনিটও পার হয়নি যে হঠাৎ কোথা থেকে ইঁদুরের সর্দার বেরিয়ে তার সামনে হাজির হল এবং বলতে লাগল, কি হুকুম জাহাবানা, এই বন্দা হাজির আছে। ইয়াকুব পুরো ঘটনা তাকে খুলে বলল এবং বলল, আমি যে কোনো উপায়ে ওই মুক্তটি হাসিল করতে চাই। ইঁদুরের সর্দার বলল, আজ রাতেই মুক্ত আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ব্যবস্থা করছি। তারপর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার চিৎকার করল। 1 মিনিট পর এক পাশ থেকে 15টি মোটাসোটা ইঁদুর বেরিয়ে তাদের কাছে এলো। ভাইয়েরা, ইঁদুরের সর্দার তাদের সম্বোধন করল এবং তারপর সমস্ত ঘটনা বলে তাদের মুক্তটি হাসিল করার হুকুম দিল। সর্দারের হুকুম শুনে ওই সব ইঁদুর হাজন বিবির বাড়ির দিকে রওনা হল। তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হাজন বিবি একটি কামরায় শুয়ে ঘুমাচ্ছিলেন। যখন ইঁদুররা দেখল যে মুক্তটি গলায় নেই, তখন তারা ভাবল হয়তো কোথাও লুকিয়ে রেখেছে, তাই তারা খুঁজতে লাগল। ইঁদুরগুলো বাড়ির প্রতিটি জিনিস দেখল, কাপড় চোপড় কুচকুচ করে কেটে সেগুলোর দফারফা করে দিল। তারপর লেপগুলোকেও নিজেদের ধারালো দাঁত দিয়ে কাটল যে কোথাও কোনো লেপের ভেতরই লুকিয়ে রাখেনি তো। ঘিয়ের ডাব্বায় ফুটো করে দিল। লোহার পাতলা চাদর দিয়ে তৈরি বাক্স এবং চামড়ার সুটকেস পর্যন্ত কেটে ফেলল, কিন্তু তারা কোথাও মুক্তটি পেল না। তারা হাজন বিবির পরা কাপড়ের ভেতরেও তল্লাশি চালাল, কিন্তু কোনো ফল হল না। ওই ইঁদুরগুলোর মধ্যে একটি ইঁদুর কানা এবং একটি বোবা ছিল। তারা দুজনে মিলে বুদ্ধিমান ও দুষ্টু ছিল। তারা দুজনে মিলে ভাবল, এই মক্কার মহিলা হয়তো মুক্তটি নিজের মুখে লুকিয়ে নিয়ে ঘুমাচ্ছে না তো। এভাবে হাজন বিবির মুখ খুলে যাবে এবং যদি এতে মুক্ত থাকে তবে অন্যজন তক্ষণই বের করে নেবে। সেই অনুযায়ী কানা ইঁদুরটি সাবধানে ঘুমন্ত হাজন বিবির চেহারার উপর চড়ল এবং অন্য বোবা ইঁদুরটি তার ঘাড়ের কাছে বসল। হঠাৎ কানা ইঁদুরটি নিজের লেজ হাজন বিবির নাকে ঢুকিয়ে দিল। হাজন বিবির মুখ তক্ষণই খুলে গেল এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। বোবা ইঁদুরটি যখন তার খোলা মুখের মধ্যে মুক্তটি দেখল, সে তক্ষণই এক ঝাপটা মারল এবং মুক্তটি তুলে নিজের মুখে পুরে নিল। এরপর সে দ্রুত হাজন বিবির জিভও কামড়ে দিল এবং লাফ দিয়ে খাট থেকে নিচে নেমে পড়ল। যখন কানা ইঁদুরটি দেখল যে কাজ হয়ে গেছে, সেও হাজন বিবির নাক জোরে কামড়ে দিয়ে নিচে লাফ দিল। হাজন বিবি লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে এলেন, কিন্তু তিনি ইঁদুরদের চেয়ে তো বেশি তেজ ছিলেন না। তাছাড়া তার জিভ ও নাকও জখম ছিল, তাই তিনি বেশি জোরে দৌড়াতে পারলেন না এবং ইঁদুরগুলো চোখের পলকে সেখান থেকে পালিয়ে গেল। সমস্ত ইঁদুর মুক্ত নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে তাদের সর্দার এবং ইয়াকুব বসেছিলেন। কি হল? সর্দার অস্থির হয়ে জিজ্ঞেস করল। সফলতা সর্দার, আমরা সফল হয়ে ফিরেছি। কমবক্ত বুড়িটা মুক্ত নিজের মুখে লুকিয়ে রেখেছিল। বোবা ইঁদুরটি মুক্তটি সর্দারকে দিতে দিতে বলল। ইয়াকুব মুক্তটি পেয়ে খুব খুশি হল। সে ভাবছিল যে এখন সে নিজের মনিব ও বন্ধুকে আবার দেখতে পারবে। এখন তার দ্রুত পুকুরের দিকে রওনা হওয়া উচিত। ওদিকে সালমান বাদশাহ অস্থির হয়ে পুকুরের মহলে জীবনের দিনগুলো কাটাচ্ছিলেন। এই সমস্ত দিনগুলোতে বাদশার মনে কোনো শান্তি ছিল না। তিনি সারাক্ষণ উদাস ও দুশ্চিন্তায় থাকতেন। প্রথমে তো তার বন্ধু ইয়াকুব আলাবা হল, আর এখন শাহজাদি বানুও জানি না কোথায় চলে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে শাহজাদি নিজে গেছেন নাকি কেউ তাকে জোর করে তুলে নিয়ে গেছে। তিনি কি সারা জীবন এই মহলেই কাটাবেন, কারণ তার কাছে মুক্তটিও নেই যা দিয়ে তিনি পুকুর থেকে বাইরে বেরোতে পারেন। অন্য রাতের মতো সেই রাতেও তার ঘুম এল না এবং তিনি চিন্তায় মগ্ন থাকলেন। অন্যদিকে ইয়াকুব খুশিতে দ্রুত পুকুরে পৌঁছাল এবং সে মুক্তটি জলে ডোবাতেই জল একদিকে সরতে লাগল এবং সেখানে সিঁড়ি দেখা যেতে লাগল। ইয়াকুব খুব অবাক হল। সে সিঁড়ি দিয়ে নিচে মহলে পৌঁছে গেল
এবং তারপর আলিশান মহল দেখে তার চোখ কপালে উঠল। কিন্তু তার নিজের বন্ধু বাদশাহ সালমানের সাথে দেখা করার তাড়া ছিল, তাই সে মহলের প্রতিটি কামরা দেখতে লাগল। চতুর্থ কামরায় সে একজনকে পালঙ্কে শুয়ে থাকতে দেখল। ইয়াকুব বুঝে গেল যে ইনিই বাদশাহ সালমান। সে দ্রুত এগিয়ে গেল। বাদশাহ সালমান, যিনি চিন্তায় মগ্ন ছিলেন, পায়ের শব্দ শুনে চমকে উঠলেন এবং উঠে বসলেন। তারপর যেই তার নজর ইয়াকুবের উপর পড়ল, তিনি দৌড়ে তার দিকে এলেন এবং তারপর দুই বন্ধু জড়িয়ে ধরলেন। দুজনের চোখেই খুশির জল ছিল। বাদশাহ ইয়াকুব তো জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে ভাই? আমি তোমার অপেক্ষায় থেকে নিজেও বিপদের শিকার হয়ে গেছি। ইয়াকুব হাসিমুখে বলল, আপনার আদেশ হলে বর্ণনা করি। দ্রুত শোনাও। বাদশাহ অস্থির হয়ে চেয়ারে পাশ ফিরতে ফিরতে জিজ্ঞেস করলেন। ইয়াকুব নিজের কাহিনী শোনাল। তারপর সে শাহজাদি বানুর কাহিনী এবং এখানে পৌঁছনোর গল্প বিস্তারিত বলল। ইয়াকুবের মুখে সমস্ত ঘটনা শুনে বাদশার খুব দুঃখ হল। তিনি তৎক্ষণাৎ পাশের দেশের বাদশার নামে একটি চিঠি লিখলেন, যার কাছে শাহজাদি বানু ছিলেন। চিঠিটি ছিল অনেকটা এরকম: অবগত হও যে তুমি আমার মালকাকে অপহরণ করে এক বিশাল জুলুম করেছ, যা তোমার মতো বাদশার শোভা পায় না। যাই হোক, আমি তবুও তোমার নাদানির জন্য মাফ করে দিচ্ছি। তুমি এখনই আমার মালকা শাহজাদি বানুকে আমার দেশে পাঠিয়ে দাও, নয়তো আমার ফৌজ তৈরি আছে। এরপর তিনি চিঠিটি ইয়াকুবকে দিলেন এবং বললেন, তুমি যাও এবং এই চিঠি বাদশাকে পৌঁছে দাও। ফেরার সময় জবাবও নিয়ে এসো, আর শাহজাদি বানুর সাথেও দেখা করে এসো এবং তাকে সান্ত্বনাও দিয়ে এসো। ইয়াকুব বাদশার সাথে পুকুর থেকে বাইরে বেরোল এবং শহরের দিকে রওনা হল। বাদশা সেখানেই থেকে তার অপেক্ষা করতে লাগলেন। দুপুরের সময় ইয়াকুব যখন ফিরে এলো, তার মুখ খুশিতে জলজল করছিল। সে হাতে থাকা একটি খাম সালমান বাদশাকে দিয়ে দিল। সালমান বাদশা খাম খুলে পড়লেন। সেখানে লেখা ছিল, জাহাপনা, আমি বেয়াদবির জন্য মাফি চাইছি, কিন্তু যেহেতু আমার শাহজাদির সাথে 1 মাস পর্যন্ত প্রতিশ্রুতি ছিল যে আমি সালমান বাদশা অর্থাৎ আপনার জন্য অপেক্ষা করব, তাই আমি শাহজাদিকে এখানে কোনো কষ্ট হতে দিইনি। তিনি আপনার আমানত, এবং আমি তাকে সিপাহীদের একটি দলের সাথে কাল সকালে আপনার দেশে পাঠিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন, আজ তার সম্মানে একটি বিশাল ভোজের আয়োজন করা হচ্ছে। চিঠি পড়ে বাদশাহ খুব খুশি হলেন এবং তখনই ইয়াকুবকে রওনা হওয়ার হুকুম দিলেন। ফলে দুই বন্ধু একই ঘোড়ায় চড়ে নিজের দেশের দিকে রওনা হলেন। গভীর রাতে তারা নিজেদের দেশে পৌঁছলে তো লোকেরা খুশিতে শাহী মহলের দিকে দৌড়ে এলো, কারণ তাদের নিখোঁজ বাদশাহ ফিরে এসেছেন। রাতারাতি লোকেরা আনন্দ উৎসব শুরু করে দিল এবং সব জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বলতে লাগল। শাহী মহলের লোকেরাও বাদশার আগমনে খুব খুশি হল। সব জায়গায় খুশির সানাই বাজতে লাগল। অন্যদিকে ইয়াকুব নিজের মহলে পৌঁছল তো তার স্ত্রী সন্তানেরা তাকে দেখে জড়িয়ে ধরল। সবার চোখে খুশির জল ছিল। পরের সকাল আরও বেশি সুখবর নিয়ে এলো। দুপুরের সময় শাহজাদি বানু সিপাহীদের একটি দলের সাথে শাহী মহলে পৌঁছে গেলেন। সিপাহীদের বাদশাহ পুরস্কার দিলেন এবং তাদের বাদশার জন্য উপহার দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। পরের দিন শাহজাদি বানু ও সালমান বাদশার বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল এবং সমস্ত প্রজারা খুব খুশি হল। প্রিয় বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের কিস্সা কাহিনী দেখার জন্য দেখতে থাকুন সালাম ভয়েস। ধন্যবাদ।